IIBF এর BC এক্সামের ডিটেল স্টাডির প্রস্তুতি পর্বের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাই। প্রথম পর্বে আমরা প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বটিতে প্রথম অধ্যায়েরই শেষাংশ নিয়ে আলোচনা করব। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আমি রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে একদম নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং ভালো লাগলে অবশ্যই তা বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের বিস্তারিত পড়াশুনোর দ্বিতীয় পর্বটি। এখন আমরা আলোচনা করে নেব ব্যাংকের কাজকর্ম। এই পর্বটি ব্যাংকের কাজকর্ম কি কি না, প্রধান কাজ টাকা জমা নেওয়া, ঋণ ও অগ্রিম প্রদান করা, টাকা প্রেরণ করা এবং অন্যান্য কাজ। আর এই বিষয়গুলোই ডিটেলসে আমরা এখন জেনে নিই। প্রথম হচ্ছে টাকা জমা নেওয়া। ব্যাংক জনসাধারণের কাছ থেকে জমা গ্রহণ করে থাকে। একজন গ্রাহক তার টাকা ব্যাংকের চালু খাতায় রাখতে পারে, যেখানে কোনো রকম সুদ পাওয়া যায় না, তবে সেভিংস খাতায় রাখতে পারে সামান্য সুদের বিনিময়ে। সাধারণত ব্যবসার জন্য যেখানে অনেক জমা খরচের ব্যাপার থাকে, তারা ব্যাংকে চালু বা কারেন্ট অ্যাকাউন্ট খোলে। আর যাদের কোনো ব্যবসায়িক লেনদেন নেই, তারা সেভিংস অ্যাকাউন্ট খোলে। চালু খাতা বা কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস খাতার জমারাশিকে ব্যাংকের ভাষায় ডিমান্ড ডিপোজিট বা দাবি জমা বলা হয়। সেভিংস খাতাধারীদের এটিএম কার্ড দেওয়া হয়, যার মাধ্যমে এটিএম থেকে টাকা তুলতে পারে। যখন কোনো গ্রাহক তার টাকা ব্যাংকে দীর্ঘ সময়ের জন্য জমা রাখেন, তাকে বলা হয় মেয়াদি জমা। গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন রকমের দীর্ঘমেয়াদী জমা প্রকল্প আছে, যেমন নির্দিষ্ট সময়কালীন জমা, পুনঃপৌনিক জমা বা রেকারিং ডিপোজিট, মাসিক সুদ প্রকল্প জমা, সমৃদ্ধিমূলক জমা প্রকল্প ইত্যাদি। এই সমস্ত জমা সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রাখতে হয়। পরবর্তীতে জেনে নিই ঋণ ও অগ্রিম। মূলত ঋণ প্রদান করাই ব্যাংকের প্রধান কাজ। ঋণের পরিবর্তে সুদের মাধ্যমে যে টাকা ব্যাংক পায়, এটাই ব্যাংকের সবথেকে বড় আয় বা লাভের একটা বড় উৎস। ব্যাংক সাধারণত নগদ ঋণ বা ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট, তাৎক্ষণিক ঋণ বা ডিমান্ড লোন এবং মেয়াদি ঋণ বা নির্দিষ্ট সময়ের জন্য ঋণ দিয়ে থাকে। ব্যাংকের ঋণকে মূলত কর্পোরেট ঋণ, ক্ষুদ্র ও মাঝারি ঋণ, কৃষি ঋণ, খুচরো ঋণ, বিদেশি মুদ্রায় ঋণ, বিদ্যা শিক্ষার জন্য ঋণ বা এডুকেশন লোন, গাড়ি ক্রয়ের জন্য ঋণ প্রভৃতি খাতে ভাগ করা হয়। ব্যাংক এই সমস্ত ঋণ প্রদানের সময় বিভিন্ন জামিন বা প্রতিভূতি বা সিকিউরিটি নিয়ে থাকে, যেমন কারোর ব্যক্তিগত জামিন, ব্যাংকের জমা রসিদ, ঋণপত্র বা ডিবেঞ্চার, শেয়ার, জীবন বীমা পলিসি, জমি বাড়ি বন্ধক, ফ্যাক্টরির মেশিন, কাঁচা মাল বন্ধক ইত্যাদি। এক্ষেত্রে মনে রাখা দরকার যে যদি কোনো ঋণ কোনো সুরক্ষার উপরে দেওয়া হয়, তাকে বলা হয় সুরক্ষিত ঋণ বা সিকিউরড লোন, এবং যদি কোনো ঋণ সুরক্ষা বিনা দেওয়া হয়, তাহলে তাকে বলা হয় অসুরক্ষিত ঋণ বা আনসিকিউরড লোন। এখন এই ঋণ ও অগ্রিমকে দুটি ভাগে ভাগ করা যায়, সেগুলো একটুখানি দেখে নিই। ভাগ দুটি হলো অতিদেয় বা ওভারডিউ এবং দুই হলো অনার্জিত সম্পদ বা নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ। এই বিষয়গুলি কি একটুকু বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। ব্যাংকের জমা খাতাধারী ও অন্যান্য ঋণদাতাদের ব্যাংকের তরফ থেকে সুদ প্রদান করতে হয়। তাই ব্যাংক যখন ঋণ দেয়, তখন ব্যাংকও আশা করে যে তাদের ঋণ গ্রাহকেরা
নির্দিষ্ট সময়ের মধ্যে সুদ সহ ঋণের পুরো অঙ্ক পরিশোধ করে দেবে, কিন্তু বাস্তবে অনেক সময় তা হয়ে ওঠে না একাধিক কারণে। তখন এই ঋণকে অতিদেয় ঋণ বা ওভারডিউ ঋণ বলা হয়। আবার কখনো কখনো ঋণ নির্ধারিত সময়ের পরেও অনাদেয় থেকে যায়, যেহেতু ব্যাংক তার থেকে অর্জিত সুদ বা মূলধন আদায়ের অসমর্থ থাকে, তাই এটিকে তখন ব্যাংকের অনার্জিত বা নন পারফর্মিং অ্যাসেট বলা হয়। এরপর আমরা দেখে নিই আর একটি পার্ট, টাকা প্রেরণ বা ফান্ডস রেমিটেন্স। ব্যবসা বাণিজ্য চালানোর জন্য দেশে একটি সুস্থ টাকা আদান প্রদান ও তার নিষ্পত্তি ব্যবস্থা থাকা একান্ত প্রয়োজন। ব্যাংক সেই কাজ অনেক কম সময়ে এবং কম খরচে সুষ্ঠুভাবে করে থাকে এবং অর্থনৈতিক বাজারকে চাঙ্গা রাখে। এরপর ব্যাংকের অন্যান্য কাজ। এই সমস্ত কাজগুলি ছাড়াও ব্যাংক আরও বিভিন্ন কাজ করে থাকে। আর ব্যাংকের এই বিভিন্ন কাজগুলির মধ্যে হলো সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিট ভল্ট, মূল্যবান জিনিসের সংরক্ষণ বা সেফ কাস্টাডি অফ ভ্যালুয়েবলস, লেটার অফ ক্রেডিট, বাইরের চেক, বিল, হুন্ডির আদায়, ব্যাংক গ্যারান্টি, সরকারের এজেন্ট হিসেবে সরকারি ব্যবসা দেখাশোনা করা, প্রতিনিধিত্ব হিসাবে কাজ করা ইত্যাদি। ব্যাংক কিছু অর্থের বিনিময়ে এই পরিষেবা দিয়ে থাকে, যা ব্যাংকের সুদ ছাড়া অন্য লাভের মধ্যে পড়ে এবং ব্যাংকের লাভের পাল্লায় এক্ষেত্রে ভারী করে। এরপর আমরা দেখে নিই ভারতীয় ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণ ও তার তদারকিকরণ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্ব ভারতীয় রিজার্ভ ব্যাংকের ওপর দেওয়া হয়েছে। দেশের অর্থব্যবস্থা ও ব্যাংকিং পরিকাঠামো তৈরি এই সংস্থাটি মুখ্য ভূমিকা পালন করে। 1935 সালের 1 এপ্রিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের স্থাপনা হয়। রিজার্ভ ব্যাংকের মুখ্য কাজ হলো বিভিন্ন প্রকারের মুদ্রা চালু করা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে ব্যাংকিং সেবা প্রদান করা এবং ব্যাংকগুলোর ব্যাংক হিসাবে কাজ করা। জাতীয় অর্থব্যবস্থায় কৃষিকাজের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় কৃষিকাজের উন্নতির জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক 1982 সালে নাবার্ডের স্থাপনা করে। কৃষিক্ষেত্রে ঋণ প্রদান, নিয়ন্ত্রণ তথা প্রচার ব্যবস্থায় ভারতীয় রিজার্ভ ব্যাংক যে ভূমিকা পালন করত, সেই দায়িত্ব দেওয়া হয় নাবার্ডের হাতে। তা সত্ত্বেও অতি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ বা মূল্য নিয়ন্ত্রকের দায়িত্ব কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংকের হাতেই থেকে যায়। তাহলে নাবার্ডের কাজ কি? চলুন সেটা দেখে নিই। কৃষি ও পল্লী উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক ক্রেডিট আয়োজন পর্যালোচনা কমিটির চেয়ারম্যান শ্রী বি শিবরামনের সভাপতিত্বে এই কমিটি জাতীয় স্তরে নাবার্ড বা ন্যাশনাল এগ্রিকালচার রুরাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট বা কৃষি ও পল্লী উন্নয়নের জন্য জাতীয় ব্যাংক নামে একটি পৃথক ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করে। সেই সুপারিশ অনুযায়ী 12 জুলাই 1982 সালে নাবার্ডের স্থাপনা হয়। তৎকালীন ভারতীয় রিজার্ভ ব্যাংকের অন্তর্গত এগ্রিকালচার রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন সমস্ত দায়িত্ব নাবার্ডের হাতে দেওয়া হয়। নাবার্ডের দায়িত্ব মূলত 3 প্রকার, যথা আর্থিক সহায়তা প্রদান, উন্নয়নমূলক ও তত্ত্বাবধানমূলক। গ্রামীণ অর্থব্যবস্থার প্রায় 50% ঋণ প্রদানকারী সংস্থাগুলি হল কোঅপারেটিভ ব্যাংক এবং রিজিওনাল রুরাল ব্যাংক। এই ব্যাংকগুলির নিয়ন্ত্রণ এবং তদারকিকরণের দায়িত্বভার ন্যস্ত থাকে নাবার্ডের ওপর। পরবর্তী পয়েন্ট, ব্যাংকিং ব্যবস্থার সাম্প্রতিক পরিবর্তন। বর্তমানে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা সরকারি, বেসরকারি, বিদেশি, ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, শহরে সমবায় ও গ্রামীণ সমবায় ব্যাংক নিয়ে গঠিত। তবে বেশিরভাগ ব্যবসা সরকারি ব্যাংকগুলির হাতে থাকে। ব্যাংকিং ব্যবসায় প্রতিযোগিতা আসার ফলে ব্যাংকগুলি উন্নত মানের গ্রাহক সেবা প্রদানের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে।
ফলে ব্যাংকিং ব্যবস্থায় সাম্প্রতিক বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। যেমন ব্যাংকগুলোকে অধিকতর স্বাধীনতা প্রদান করা হয়েছে, ইউনিভার্সাল ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব হয়েছে, আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্তির প্রতি আরও বেশি প্রাধান্যতা প্রদান করা হয়েছে, ব্যাংকিং পরিষেবা প্রদানে আধুনিক প্রযুক্তির বর্ধিত ব্যবহার শুরু হয়েছে, ব্যাংকিং ব্যবস্থায় দৃঢ়করণ এসেছে, মোবাইল ব্যাংকিং শুরু হয়েছে। এই সমস্ত পরিবর্তনগুলি হওয়ার ফলে ব্যাংক অনেক নতুন কাঠামো নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছে। এখন আমরা দেখে নেব পরপর সেই পরিবর্তনের বিষয়গুলি। প্রথমেই আমরা দেখে নেব ব্যাংকগুলিকে অধিকতর স্বাধীনতা কেমনভাবে প্রদান করা হয়েছে। না, ব্যাংকগুলিকে বিভিন্ন কাজকর্মে অধিকতর স্বাধীনতা প্রদানের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক বিভিন্ন প্রকার আমানত ও ঋণ প্রকল্পের সুদের হার নির্ধারণের ওপর আরবিআইয়ের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে তুলে নেয়। আরবিআই আশা করে যে ব্যাংকগুলো তাদের ঋণের ন্যূনতম হার নির্ধারণের জন্য একটি স্বচ্ছতা নীতি অনুসরণ করবে। খ হলো ইউনিভার্সাল ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব হয়েছে। কি এই ইউনিভার্সাল ব্যাংকিং ব্যবস্থা? না, সার্বজনীন ব্যাংকিং সেবা হলো একই শাখা তথা ব্যবসায়ী একই জায়গা থেকে যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান করা। প্রতিযোগিতার সাথে সাথে ব্যাংকগুলির ঋণ প্রদানের ব্যবসায় লাভের হার কম হতে থাকে। এজন্য তারা আয় যাতে বাড়ে সেই প্রকার ব্যবসার প্রতি নজর দিয়েছে। এই জাতীয় ব্যবসাগুলি হলো ইনভেস্টমেন্ট সার্ভিস, উপদেশমূলক সেবা, বীমা প্রকল্প বা মিউচুয়াল ফান্ড বিক্রয় ইত্যাদি। পরবর্তী পয়েন্ট হলো আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্তির প্রতি আরও বেশি প্রাধান্যতা প্রদান। না, আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্তির অর্থ হলো সমাজের দারিদ্র তথা স্বল্প আয়ের মানুষদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় নিয়ে আসা এবং কম খরচে ব্যাংকিং ও অন্যান্য সুবিধা প্রদান করা। প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ইত্যাদি পরিকল্পনাগুলির মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা থেকে বঞ্চিত মানুষদের অন্তর্ভুক্তির প্রচেষ্টা করা হয়েছে। এবার দেখে নিই ব্যাংকিং পরিষেবা প্রদানে আধুনিক প্রযুক্তির বর্ধিত ব্যবহার। না, আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ব্যাংক অটোমেশনকে ত্বরান্বিত করেছে। ফলে ব্যাংক শাখার বাইরে এটিএম এবং ইন্টারনেটে ব্যাংকিংয়ের সুবিধা রয়েছে, যার ফলস্বরূপ টিকিট কাটা, ইউটিলিটি বিল প্রদান অনেক সহজ হয়েছে। এছাড়া সিবিএসের মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ব্যাংকিং সুবিধা প্রদান করা সহজ হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার দিনের পর দিন বেড়ে চলেছে। আরটিজিএস বা এনইএফটির মাধ্যমে টাকা প্রেরণের সুবিধা সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা অতি সহজে নিচ্ছেন। সাধারণ মানুষ পরিচিত হচ্ছে ওয়ালেটের সঙ্গে। এছাড়া ব্যবহার বেড়েছে প্লাস্টিক মানি তথা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা অন্যান্য প্রিপেড কার্ডের। ফলে গ্রাহকগণ পিওএস বা পয়েন্ট অফ সেলগুলিতে অতি সহজে জিনিসপত্র কিনতে পারছেন। দেখে নিই ব্যাংকিং ব্যবস্থার সুদৃঢ়করণ। ইদানিংকালে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থায় কিছু কিছু ব্যাংককে সরকারের নির্দেশ অনুযায়ী একত্রিতকরণ করা হয়েছে। একত্রীকরণের ফলে সম্মিলিত সংস্থাটির বৃহত্তর মূলধন বৃদ্ধি পেয়েছে। ফলে বৃহত্তর ঋণ প্রদানেও সক্ষম হবে ব্যাংকটি। এও ভাবা হচ্ছে এর ফলে ব্যাংকগুলির কার্যকারিতা ও লাভ করার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। আশা করা যায় যে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থায় কঠিন পরিস্থিতির মোকাবিলায় এবং অন্যান্য সুবিধার্থে এ ধরনের আরও একত্রীকরণ দেখা যাবে। অন্যান্য কাজের শেষ কাজ মোবাইল ব্যাংকিং। যে সমস্ত ব্যাংকিং সুবিধা মোবাইল ফোনের মাধ্যমে পাওয়া যায় তা হলো টাকা আদান প্রদান, তৎক্ষণাৎ পেমেন্ট এবং ব্যালেন্স,
এছাড়াও চেকবুক নেওয়ার আবেদন করা, ইলেকট্রিক বিল পেমেন্ট করা, ফোন বিল দেওয়া, মিনি স্টেটমেন্ট নেওয়া, ডিম্যাট অ্যাকাউন্টের সুবিধা নেওয়া ইত্যাদি। এগুলি ফোনের মাধ্যমে লেনদেনের ঊর্ধ্বসীমা দেওয়া আছে এবং এই লেনদেনের ওপর কোনো রকম সার্ভিস চার্জ নেওয়া হয় না। এসএমএসের মাধ্যমেও মোবাইলের ব্যাংকিংয়ের সুবিধা নেওয়া যায়। মোবাইল ব্যাংকিং সেবা পিনের মাধ্যমে দেওয়া হয়। মোবাইল ওয়ালেটের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদান হয়েছে 2011-12 সালে। যাই হোক, এতটা আলোচনা করার পর আমরা একবার দেখে নেব যে টোটাল চ্যাপ্টার থেকে আমরা যা শিখলাম। ব্যাংকের কার্যপ্রণালী ও মালিকানা অনুযায়ী ব্যাংক বিভিন্ন প্রকারের হয়ে থাকে। ব্যাংকগুলোর প্রধান ব্যবসা হলো সাধারণ মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করা এবং সেই টাকা ব্যবসায়ী বা ব্যক্তিগত প্রয়োজনে ঋণ দেওয়া। এর সাথে সাথে টাকা পাঠানোর কাজও ব্যাংক করে থাকে। ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং নাবার্ড এ দুটি সংস্থা ব্যাংকগুলিকে নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা সংক্রান্ত নীতি নির্ধারণ করে। আধুনিক প্রযুক্তির প্রয়োগের সাথে সাথে ব্যাংকিং ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনা হচ্ছে এবং ব্যাংকগুলোর মধ্যে কঠিন প্রতিযোগিতা দেখা যাচ্ছে, যার ফলে নতুন নতুন পরিষেবা উদ্ভাবন করছে ব্যাংকগুলি তারা তাদের ব্যবসা বাড়ানোর জন্য। যাই হোক, এতটা আলোচনার পর এখন আমরা দেখে নেব এই চ্যাপ্টারটি থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তাহলে চলুন সেটা একবার দেখে নিই। প্রথম প্রশ্ন হলো, ব্যাংকগুলির মুখ্য কাজ হলো ক আমানত গ্রহণ, খ ঋণ ও বিনিয়োগ, গ নন ফান্ড ব্যবসা তথা টাকা প্রেরণ, ঘ ওপরের সবগুলি। উত্তর হবে ঘ ওপরের সবগুলি। পরবর্তী প্রশ্ন, আইডিবিআই হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রাইভেট ব্যাংক, সরকারি মালিকানা ভিত্তিক ব্যাংক, উন্নতিমূলক ব্যাংক। উত্তর হবে গ সরকারি মালিকানা ভিত্তিক ব্যাংক। পরবর্তী প্রশ্ন, পেমেন্ট ব্যাংক আমানত গ্রহণ করতে পারে যে কোনো ধরনের এবং কোনো ঊর্ধ্বসীমা ছাড়াই। খ কেবল মেয়াদি জমা, গ কেবল দাবি জমা কোনো ঊর্ধ্বসীমা ছাড়া, ঘ খাতায় 1 লক্ষ টাকা না হওয়া পর্যন্ত দাবি জমা। উত্তর হবে ঘ খাতায় 1 লক্ষ টাকা না হওয়া পর্যন্ত দাবি জমা। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্র সহায়তাকারী ব্যাংক নিম্নলিখিত ক্ষেত্রে ঋণ দিতে পারে। ক সর্বোচ্চ 25 লাখ, খ ঋণের কোনো ঊর্ধ্বসীমা নাই, গ সব ঋণের মধ্যে অন্তত 25% গ্রাহক প্রতি 25 লক্ষ এর মধ্যে থাকতে হবে, ঘ কেবল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিত প্রাধিকার ক্ষেত্রগুলিতে। উত্তর হবে সব ঋণের মধ্যে অন্তত 50% গ্রাহক প্রতি 25 লক্ষের মধ্যে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন, ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকগুলি তার শাখা খুলতে পারে কোথায়? ক যে রাজ্যে প্রধান কার্যালয় আছে সেই রাজ্যের যে কোনো প্রান্তে, খ দেশের যে কোনো প্রান্তে শাখা খুলতে পারে, গ কেবলমাত্র সরকার নির্দেশিত স্থানেই শাখা খুলতে পারে, ঘ রাজ্যের যে কোনো প্রান্তে শাখা খুলতে পারে কিন্তু গ্রাহক পরিষেবা দেওয়া হবে না এমন অফিস দেশের যে কোনো প্রান্তে শাখা খুলতে পারে। উত্তর হবে গ কেবলমাত্র সরকার নির্দেশিত স্থানেই শাখা খুলতে পারে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায় নিয়ে, যার বিষয় থাকবে ব্যাংকের বিবিধ জমা যোজনা ও অন্যান্য পরিষেবা। থ্যাংক ইউ।